হেনরি ফেয়ার, যাকে আমরা প্রশাসন ব্যবস্থার যে ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব তার জনক হিসেবে জানি, আজকের এই ভিডিওতে হেনরি ফিয়ালের সংগঠনের সাফল্যের জন্য যে 14টা নীতির বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন, সেই 14টি নীতি সম্পর্কে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। জনপ্রশাসনের ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব সম্পর্কে একটা সার্বিক ধারণা এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে দেখে নেওয়া যেতে পারে। হেনরি ফিয়াল, যার জীবনকাল হচ্ছে 1841 থেকে 1925 সাল পর্যন্ত, এবং তিনি নিজে একজন ফরাসি ইঞ্জিনিয়ার, এবং ফরাসি ইঞ্জিনিয়ার হওয়ার ফলে একটা সংগঠনের ভিতরের যে বিভিন্ন রকম সমস্যা সমূহ, সেটা তিনি নিজে চোখে দেখেছিলেন, নিজে সেই সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলেন। তার ফলে তিনি মনে করতেন যে যে কোনো রকমের কাজকর্মের জন্য একটা ব্যবস্থাপনা বা একটা ম্যানেজমেন্ট প্রয়োজন, আবশ্যিক প্রয়োজন। এবং তার মতে এমন একটা প্রশাসনিক বিজ্ঞান তৈরি করতে হবে যার মাধ্যমে যে কোনো সংগঠনের, অর্থাৎ সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, ধর্মীয় বা শিল্প সংস্থা, যে কোনো সংগঠনে সেই নীতিগুলো প্রয়োগ করা সম্ভব। অর্থাৎ দেখো, এখানে বিজ্ঞানে যেমন নির্দিষ্ট কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো দ্বারা বৈজ্ঞানিক সমস্যার সমাধান করা যায়, ঠিক সেরকমই ফেয়াল প্রশাসন ব্যবস্থার কিছু সূত্র তৈরি করতে চাইছেন, যে সূত্রগুলো দিয়ে প্রশাসন ভিত্তিক যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আচ্ছা, এই সংক্রান্ত তিনি যে আলোচনা করেছেন সেটা তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, যেটা 1916 সালে লেখা, সেই বইয়ে তিনি আলোচনাটা করেছেন। এই যে ব্যবস্থাপনা বা একটা ম্যানেজমেন্ট কিভাবে সাফল্য লাভ করতে পারে সে সম্পর্কে তিনি 14টা নীতির অবতারণা করেছিলেন। এই 14টা নীতি আমরা এখানে তালিকাবদ্ধভাবে দেখতে পাচ্ছি। এই 14টা নীতি আজকে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই 14টা নীতি এবং তার যে বিস্তারিত ধারণা লাভ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমবিভাজন এবং বিশেষীকরণ, অর্থাৎ ডিভিশন অফ ওয়ার্ক অ্যান্ড স্পেশালাইজেশন। এখন যে কোনো ক্ষেত্রে বিশেষীকরণের ভিত্তিতে শ্রমবিভাজন করা প্রয়োজন, অর্থাৎ যে যে কাজে পারদর্শী, একটা সংগঠনের মধ্যে তো অনেক রকমের কাজ থাকে, তো যে যে ধরনের কাজের জন্য পারদর্শী তাকে সেই কাজে কাজ করার সুযোগটা সেখানে দিতে হবে। যে কোনো মানুষকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিলাম সেটা কিন্তু কাম্য নয়, তাতে উৎপাদন হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর কি বলছেন তিনি, না কাজের দায়িত্ব যদি ভাগ করে দেওয়া যায় তাহলে দক্ষতা যেমন বৃদ্ধি পায়, অর্থাৎ একই কাজ ক্রমশ করতে 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 সেই জায়গাটা সম্পর্কে সে কিন্তু দক্ষ হয়ে ওঠে, এবং একই সঙ্গে যদি সে দক্ষ হয়ে ওঠে তাহলে উৎপাদন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি পেতে পারে। এটা ফেয়ার মনে করছেন। 2 নম্বরে যেটা বলছে কর্তৃত্ব ও দায়িত্ব, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে বলা হচ্ছে যে কর্তৃত্ব এবং দায়িত্ব পরস্পরের পরিপূরক, অর্থাৎ কাউকে কর্তৃত্ব না দিয়ে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেই 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 দায়িত্ব কেউ মানতে চাইবে না। আবার তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো কিন্তু তার কর্তৃত্ব নেই, বা কর্তৃত্ব দিয়ে দেওয়া হলো তাকে কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে না, তার ফলেও কিন্তু সেইটা একটা ডিসব্যালেন্স বা একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যে কোনো ব্যক্তির কর্তৃত্ব যত বেশি থাকবে তার দায়িত্ব তত বেশি হবে, অর্থাৎ কর্তৃত্ব দিলে সে দায়িত্ববদ্ধভাবে কাজ করতে পারবে বা কাজ করিয়ে নিতে পারবে। আর উপযুক্ত কর্তৃত্ব যদি না থাকে তাহলে দায়িত্ব পালন করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ তাকে যদি ক্ষমতা না দেওয়া হয়, তার পদের যদি কোনো গুরুত্ব না থাকে, সে যদি কোনো পদে না থাকে, তাহলে সেই তার যে নির্দেশ বা আদেশ
তার অধস্তন কর্মীরা ঠিকঠাক মেনে চলতে চাইবে না, তাকে অগ্রাহ্য করবে। আর দায়িত্বহীন কর্তৃত্ব, অর্থাৎ কর্তৃত্ব দিলেই হবে না, সেটা দায়িত্ববদ্ধ থাকতে হবে সেই কর্তৃত্বের প্রতি। সেটা যদি না হয় তাহলে মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে। আর একটা সংগঠনে যদি স্বৈরাচারী হয় কোনো কর্তৃপক্ষ, তাহলে সেই সংগঠনের সাফল্য লাভ করাটা বড্ড কঠিন। 3 নম্বরে যেটা বলা হচ্ছে শৃঙ্খলা পরায়ণতা বা ইংরেজিতে ডিসিপ্লিন। এখন এই যে শৃঙ্খলা বলতে আমরা যেটা বোঝাই যে আদেশ মান্য করা, ওপর থেকে আদেশ দেওয়া হবে, নিচের যত কর্মী আছে সবাই একদম একইভাবে সেই আদেশটাকে মেনে চলার চেষ্টা করবে। এখানে যেমন বলছে যে ঊর্ধ্বতন আধিকারিকদের সম্মান দেখানো শৃঙ্খলা বলতে বোঝানো হচ্ছে, তা মনোযোগ দিয়ে কাজ করা, এইসব বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। সুতরাং যে কোনো সংগঠনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় একটা বিষয়। শৃঙ্খলা না থাকলে সেই সংগঠন কিন্তু কোন দিকে যে এগোবে তার কোনো নিশ্চয়তা নেই। নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা সেই সংগঠনের পক্ষে এক প্রকার প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। 4 নম্বরে আদেশের ঐক্য বা ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ একটা সংগঠনের মধ্যে একজন কর্মী শুধুমাত্র তার ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকেই আদেশ পাবেন। অর্থাৎ একজন কর্মীকে যে আদেশ দিচ্ছে একজনই আদেশ দেবেন। 5 জন মিলে 5 রকম যদি আদেশ করে তাকে, একজন বলে এটা করো, আর একজন যদি বলে এটা করো, আর একজন এটা করো, তাহলে কিন্তু সেই তার কাজ করার ক্ষেত্রে একটা বড্ড সমস্যা তৈরি হবে। তাই এখানে বলছে যে যদি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একজন কর্মী যদি আদেশ পান তাহলে কাজের সমস্যা সৃষ্টি হবে, সেই সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই কর্মীর দক্ষতা কমতে থাকবে। তাই আদেশের ঐক্য মানে এক জায়গা থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে আদেশ পাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হেনরি ফেওয়ালের মতে। 5 নম্বর যেটা বলা হচ্ছে ইউনিটি অফ ডাইরেকশন বা নিয়ন্ত্রণের ঐক্য, অর্থাৎ একটা সংগঠনের মধ্যে প্রতিটি বিভাগের সুনির্দিষ্টভাবে কাজ করার জন্য একটা কর্তৃপক্ষ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। অর্থাৎ একটা ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ থাকবে এবং সেই কর্তৃপক্ষ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে সেই সংগঠনটাকে বা সেই বিভাগটাকে পরিচালনা করবে। তাই এই জন্য প্রয়োজন হয় সর্বোচ্চ স্তরে নিয়ন্ত্রণ এবং সমন্বয়। অর্থাৎ যদি পিরামিড আকৃতির একটা সংগঠনকে ধরি, একদম উপর থেকে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা যেন একদম সঠিক হয়, সুনিয়ন্ত্রিত হয় এবং সমস্ত যে কর্মী যে হায়ারার্কি আছে, যে স্তর বিন্যাস করা আছে, তার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে কিন্তু একটা যে কাজের মধ্যে যে বিশৃঙ্খলা বা এলোমেলো ভাব সেটা দেখা দিতে পারে। সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে হবে। সাবঅর্ডিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু কালেকটিভ ইন্টারেস্ট, অর্থাৎ যে কোনো সংগঠনের মধ্যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার মানসিকতা যদি থাকে তাহলে সেটা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। কারণ একটা সংগঠন তো একজন ব্যক্তিকে নিয়ে নয়, বহু ব্যক্তির সমন্বয় হচ্ছে একটা সংগঠন। তাই সেখানে কেউ তার ব্যক্তিগত স্বার্থকে যদি ফলপ্রসূ করার চেষ্টা করে তাহলে সেই সংগঠন কিন্তু রান করবে না বা চলতে পারে না। এই জন্যই যে কোনো সংগঠনে সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থকে নতি স্বীকার করতে হবে। অর্থাৎ আমার ব্যক্তিগত স্বার্থ পূরণ নয়, এখানে সকলের যে কমন বা সাধারণ স্বার্থ আছে সেই স্বার্থটাই গুরুত্ব পাবে। কারণ প্রশাসন একজন ব্যক্তির জন্য নয়, প্রশাসন সকল ব্যক্তিকে নিয়ে। নেক্সট যেটা বলছে যে পারিশ্রমিক বা নিয়ন্ত্রণ, অর্থাৎ একজন কর্মী যখন সেই সংগঠনের জন্য নিজেকে উজাড় করে দেবে, তার সামর্থ্যের সার্বিক প্রকাশ ঘটাবে, সেই জন্য কিন্তু শ্রমিকের সন্তুষ্টির প্রয়োজন। আর এই জন্যই উপযুক্ত পারিশ্রমিক তাদের দিতে হবে, যে পারিশ্রমিক তারা উপযুক্ত পারিশ্রমিক পেলে কাজে উৎসাহ বোধ করবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তাই একজন কর্মীর ন্যায্য, উপযুক্ত এবং সন্তোষজনক পারিশ্রমিক সেই সংগঠনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 8 নম্বরে বলছে কেন্দ্রীভবন বা সেন্ট্রালাইজেশন, অর্থাৎ
যে কোনো সংগঠনে কেন্দ্রীয় ভবনের প্রয়োজন আছে, অর্থাৎ ওপর থেকে নির্দেশ দেওয়া হবে ক্রমশ নিচের স্তরে, যে ধাপে ধাপে যে নিচের স্তরগুলো আছে সেখানে সেই নির্দেশগুলোকে মেনে চলতে হবে। তবে ফেয়াল এটাও বলছে যে অতিরিক্ত কেন্দ্রীয় ভবন কোনো সংস্থার পক্ষে ভালো নয়, অর্থাৎ ওপর থেকেই নির্দেশ দেওয়া হবে এবং সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সেটা একদম দৃঢ়ভাবে মেনে চলতে হবে, এই রকমটা নয়। তাই ফেয়াল আরো বলছেন যে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে একটা ভারসাম্যের প্রয়োজন, একটা ব্যালেন্সের প্রয়োজন। 9 নম্বরে বলছে কর্তৃত্বের শৃঙ্খল বা স্কেলার চেন, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। ফেয়ালের মতে যে কোনো সংগঠনের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত একটা কর্তৃত্বের ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ যদি পিরামিড আকৃতির একটা সংগঠন ধরি, একদম টপ থেকে একদম বটম, একদম শেষ নিচ পর্যন্ত যারা কাজ করছে তাদের মধ্যে কর্তৃত্বের একটা ধারাবাহিকতা থাকবে, অর্থাৎ ওপর থেকে তার নিচের স্তরে নির্দেশ দেবে, তার নিচের স্তর থেকে তার নিচের স্তরে, এইভাবে ক্রমশ নিচে নিচে নির্দেশগুলো আসতে থাকবে। আর সাধারণভাবে ফেয়াল মনে করছেন যে কর্তৃত্বের কোনো স্তর ডিঙানো সম্ভব নয়, অর্থাৎ একদম ওপর থেকে কোন নির্দেশ একটা মানে একটা স্তর বাদ দিয়ে তারপরে স্তরে দিল, সেটা উচিত নয়, বা নিচের কোনো একটা স্তর মাঝখানের কোনো একটা স্তর ডিঙে একদম উপরে গিয়ে কোনো একটা প্রস্তাব দিল বা কিছু একটা বলল, সেটা কাম্য নয়। আবার ফেয়াল এটাও বলছেন যদি কাজে গতি আনতে হয় তাহলে কখনো কখনো একটা স্তরকে ডিঙিয়ে প্রত্যক্ষ যোগাযোগ তৈরি করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, প্রত্যক্ষ যোগাযোগ তৈরি করার এই যে ধারণাটা ফেয়াল বলছেন, এটাকে তিনি লেভেল জাম্পিং বলেছেন। অর্থাৎ কাজে যদি গতি আনার প্রয়োজন হয় বা গতি আনতে হয়, তাহলে ক্রমোচ্চ স্তরের যে ধারণাটা ফেয়াল দিচ্ছেন একদম হায়ারার্কিক্যাল সিস্টেমে, সেটাকে না ভেঙে তিনি বিভিন্ন দপ্তরের মধ্যে সেতু বন্ধনের কথা বলছেন। অর্থাৎ প্রত্যেকটা দপ্তর নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখবে, এই এই কনসেপ্টটা তিনি দিচ্ছেন। 10 নম্বরে বলছে বিন্যাস বা অর্ডার। এখন এই যে বিন্যাস বলতে তিনি যেটা বোঝাচ্ছেন যে সম্পদের সঠিকভাবে ভাগ করতে হবে, যে বিভিন্ন সম্পদ একটা সংগঠনে যে সম্পদ থাকে, এখানে তিনি মেনলি দু রকম সম্পদের কথা বলছেন, একটা বস্তুগত সম্পদ, একটা মানব সম্পদ, এই দুটোকে সঠিকভাবে ভাগ করার কথা বলছেন তিনি। বস্তুগত সম্পদের বিন্যাসের ক্ষেত্রে তিনি বলছেন যে প্রতিটি বস্তুর সঠিক ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো জিনিসকে উল্টো পাল্টা ব্যবহার করলাম, তাহলে সেই যে জিনিসটা, যে বস্তুগত যে জিনিসটা নিয়ে আসা হয়েছে উৎপাদন, সেটাকে প্রক্রিয়াকরণ করার জন্য, তাহলে তার সঠিক ব্যবহার হবে না। তাই সেটাকে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক কর্মীকে দিয়ে সেটার ব্যবহার করতে হবে। আর মানব সম্পদের বিন্যাস বলতে তিনি বুঝিয়েছেন উপযুক্ত ব্যক্তিকে সঠিক অবস্থানে প্রতিষ্ঠা করা, অর্থাৎ যে যে কাজে উপযুক্ত, যে কাজে অভ্যস্ত, সেই কাজে তাকে নিয়োগ করতে হবে। কারণ একই ব্যক্তিকে এক এক দিন এক একটা কাজ করতে দিলে কি হবে, তার দক্ষতা কমে যাবে, দক্ষতা বৃদ্ধি পাবে না, ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধি হবে না বা হ্রাস পাবে। তাই তিনি বলছেন যে মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাকে সঠিক অবস্থানে নিয়োগ করতে হবে। 11 নম্বরে যেটা বলছে সমদর্শিতা বা ইকুইটি, অর্থাৎ এই যে সমদর্শিতা, এই ধারণাটা ন্যায়ের ধারণার ঊর্ধ্বে। কারণ সমদর্শিতা বলতে দয়া ও ন্যায় নীতির মিশ্র অবস্থাকে বোঝানো হয়েছে। তাই সমদর্শিতা যদি প্রয়োগ করতে হয় তাহলে স্বচ্ছ মুক্ত চিন্তা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই জন্যেই যে ম্যানেজমেন্ট যেটা থাকবে একটা সংগঠনে, সেই ম্যানেজমেন্টকে এই সমদর্শী ভাব বজায় রাখতে হবে। 12 নম্বরে চাকুরি স্থায়িত্বের কথা তিনি বলছেন, অর্থাৎ স্টেবিলিটি অফ টেনিওর। একজন ব্যক্তি তার সমস্ত দক্ষতা, তার নিজেকে উজাড় করে দিচ্ছেন একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠনের জন্য, এবং সেই উজাড় করে দিতে গিয়ে তার তার সঙ্গে যদি সে অন্য কোনো চিন্তা কাজ করে, তাহলে সে কিন্তু
তার সার্বিক বিষয়টাকে উজাড় করে দিতে পারবে না, সার্বিক দক্ষতাটাকে উজাড় করে দিতে পারবে না একটা সংগঠনের জন্য। সেই জন্য যাতে সেই ব্যক্তি নিশ্চিন্তে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে, তাই তার চাকুরির স্থায়িত্বের প্রয়োজন। যদি চাকুরির স্থায়িত্ব থাকে তাহলে তার সে নিশ্চিন্তে নিজেকে উজাড় করে দিতে পারবে সংগঠনের জন্য এবং সংগঠনের সাফল্য প্রতিষ্ঠা পাবে। 13 নম্বরে বলছে উদ্যোগ বা ইনিশিয়েটিভ, অর্থাৎ যে কোনো সংগঠনে উৎপাদন যদি বৃদ্ধি করতে হয় তাহলে উদ্যোগ গ্রহণ বিশেষ প্রয়োজন। উদ্যোগী যদি না হয় কোনো সংগঠন, তাহলে সেই সংগঠনের যে স্বতঃস্ফূর্ততা সেটা বৃদ্ধি পাবে না। কারণ স্বাধীনভাবে যদি পরিকল্পনা গ্রহণ করা যায় এবং তাকে বাস্তবায়িত করা যায়, তাহলে মানুষের কাজের মধ্যে উদ্যোগ বৃদ্ধি পাবে। আর এই উদ্যোগ গ্রহণের ফলেই সংগঠনের সঞ্চালক এবং কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কাজে উৎসাহ বাড়বে। শেষ যেটা বলা হচ্ছে যে দলবদ্ধভাবে কাজ করার মনোভাব, স্পাইডারি ক্রপস, অর্থাৎ সংগঠনে উৎপাদন বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে কর্মীদের দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা। এটা খুব স্বাভাবিক, তার কারণ সংগঠন তো একজন ব্যক্তিকে নিয়ে নয়, বহু ব্যক্তিদের নিয়ে একটা সংগঠন তৈরি হয়। সুতরাং দলবদ্ধভাবে যদি কাজ করে, প্রত্যেককে সাহায্য করে এবং কাজের মধ্যে একটা সুসমন্বয় প্রতিষ্ঠা হয়, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর এই যে দলবদ্ধভাবে কাজ করার আকাঙ্ক্ষা যদি সৃষ্টি করা যায়, খুব স্বাভাবিকভাবেই সংগঠনের দক্ষতা বৃদ্ধি পাবে। এবং দলবদ্ধভাবে কাজ করতে হলে তিনি যে শর্ত দিচ্ছেন যে সংগঠনের ভিতরে রাজনীতি বন্ধ করতে হবে এবং লিখিত নির্দেশের অপব্যবহার বন্ধ করতে হবে। অর্থাৎ সংগঠনের মধ্যে যদি ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে যায়, তারা বিভিন্ন রকম রাজনীতি করে, তাহলে সেই সংগঠন কিন্তু একটা সাফল্যের মুখ দেখবে না, বিভিন্ন লবি, গোষ্ঠীগত লবিতে পরিণত হবে সেই সংগঠন। আর এই ওপরতলা থেকে যে লিখিত নির্দেশ, যে কোনো বিষয়ে লিখিত নির্দেশ দিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয় যে কোনো সংগঠনে। তাই এটারও অপব্যবহার বন্ধ করতে হবে। এই হলো ফেয়লের যে একটা সংগঠনের সাফল্যের জন্য 14টা নীতির কথা তিনি বলেছিলেন। এই 14টা নীতির মাধ্যমে একটা সংগঠনের মধ্যে যে দক্ষতা বৃদ্ধি করার প্রচেষ্টা করেছিলেন তিনি, এবং প্রথমেই যেটা বলেছিলাম যে প্রশাসনকে তিনি বিজ্ঞানের স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ বিজ্ঞানের যেমন কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো আমরাও ছোটকালে পড়াশোনা করেছি, সেই সূত্রগুলো দিয়ে অঙ্ক, তারপরে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা পড়াশোনা করেছি সেই সময়, সেই রকমই প্রশাসন বা সংগঠনের ক্ষেত্রেও তিনি বিজ্ঞানের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এমন কিছু কমন সূত্র তৈরি করার চেষ্টা করছেন বা সাধারণ সূত্র তৈরি করার চেষ্টা করছেন, যেগুলোর মাধ্যমে একটা সংগঠন বা যে কোনো সংগঠন তার সমস্যার সমাধান করতে পারে এই নীতিগুলো প্রয়োগ করে। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে এই নীতিগুলো কঠোরভাবে যে মেনে চলতে হবে, একদম যেভাবে বলা আছে সেইভাবে মেনে চলতে হবে, এটা তিনি মনে করছেন না। তিনি বলছেন যে নীতিগুলো নমনীয়ভাবে প্রয়োগ করা যায়, অর্থাৎ প্রয়োজনের স্বার্থে স্থান, কাল, পাত্র বিশেষে এই নীতিগুলোকে প্রয়োজন মতো পরিবর্তন করে নেওয়ার ছাড়পত্র তিনি দিচ্ছেন। এই হচ্ছে ফেয়লের 14টা নীতির ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। আপাতত ধন্যবাদ সকলকে।